বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা পদার্থবিজ্ঞানের গতিবিদ্যার একটি গুরুত্বপূর্ণ টপিকস পড়ন্ত বস্তু নিয়ে আলোচনা করব। আজকের আলোচনার বিষয় পড়ন্ত বস্তু। তোমরা জানো পড়ন্ত বস্তুর ইংরেজি হচ্ছে ফলিং বডিজ। তো পড়ন্ত বস্তু পড়ার আগে পড়ন্ত বস্তু আমাদের কেন প্রয়োজন, কেন পড়ন্ত বস্তু এই জিনিসটাকে পদার্থবিজ্ঞান বইয়ে আনা হয়েছে সে বিষয়টা নিয়ে একটু আলোচনা করি। দেখো, কোনো বস্তু যখন পড়ছে, তো সেই বস্তু পড়ার সময় কেন পড়ছে, কি বৈশিষ্ট্য বহন করে, কিংবা কোনো বস্তু যখন ওঠে তখন কি বৈশিষ্ট্য বহন করে, এগুলো যদি আমরা না জানি তাহলে বস্তুর ধর্ম বা বৈশিষ্ট্য বা বস্তুর বিভিন্ন যে সমীকরণগুলো সে কী সূত্র মেনে চলে এই বিষয়গুলো আমাদের অজানা থাকবে, অর্থাৎ আমরা এগুলো বুঝতে পারবো না বা অনুধাবন করতে পারবো না। তাছাড়া আমাদের বাস্তব জীবনে যদি চলে যাই, যেমন একটা রকেটকে যদি নিক্ষেপণ করা হয় বা একটি ঢিলকে যদি ঠিক খাড়া উপর দিকে নিক্ষেপ করা হয়, সে কত বেগে যেতে পারবে, সে গিয়ে কত বেগে আঘাত করবে, কিংবা একটা বস্তু উপর থেকে নিচে পড়ছে সে কোন বেগে আসতে পারে, কি পরিমাণ বল প্রয়োগ করতে পারে, এই হিসাব নিকাশ যদি আমরা না জানি তাহলে কিন্তু বর্তমান বিশ্বের এই বিজ্ঞানের যুগে আমরা অনেক কিছুই আমাদের অজানা থেকে যাবে, অনেক কিছু ব্যাখ্যা আমরা করতে পারবো না। সুতরাং পড়ন্ত বস্তুর ধারণাটা অতীব জরুরি। ফলিং বডিজ, যার বাংলা পড়ন্ত বস্তু। খুবই সহজ করে বলা যায়, পড়ছে এরকম বস্তুকেই পড়ন্ত বস্তু বলে। প্রশ্ন হতে পারে, পড়ছে তো বিভিন্নভাবে পড়তে পারে, খাড়া পড়তে পারে, খাড়া সোজা পড়তে পারে, একটু বাঁকা হয়ে পড়তে পারে, কোনটাকে পড়ন্ত বস্তু বলবো? আসলে অভিকর্ষ বল নামক একটা বল আছে, যে বলে পৃথিবী কোনো বস্তুকে আকর্ষণ করে। যেমন এই কলমটা যদি আমি চিন্তা করি, দেখো এই কলমটা এখানে পড়ে যাচ্ছে, আমি কিন্তু কোনো বল প্রয়োগ করছি না, তাহলে কি ঘটছে? নিশ্চয়ই কোনো এক অদৃশ্য বল এই কলমটাকে পড়তে হেল্প করছে, তাহলে সেটা হচ্ছে অভিকর্ষ বল। তাহলে আমরা বলতে পারবো অভিকর্ষ বলের প্রভাবে কোনো বস্তু যদি পড়ে তাকে আমরা পড়ন্ত বস্তু বলতে পারবো। আমরা সংজ্ঞাটাকে আরেকবার ফাইনালাইজ করি। অভিকর্ষ বলের প্রভাবে কোনো বস্তু পড়লে তাকে পড়ন্ত বস্তু বলা হয়। আচ্ছা, কোনো একটা বস্তু যদি অভিকর্ষ বলের পক্ষে পড়ে এটা পড়ন্ত, তাহলে অভিকর্ষ বলের বিপক্ষে যদি ওঠে সেটা উঠন্ত বস্তু। আসলে পড়ন্ত বস্তু এবং উঠন্ত বস্তু একই জিনিস, শুধু দিক হচ্ছে বিপরীত। তো আমরা জানি যে পড়ন্ত বস্তু সম্পর্কে বিজ্ঞানী গ্যালিলিও সূত্র প্রদান করেছিলেন। তারপর থেকে আজ অবধি আমরা এই পড়ন্ত বস্তু জিনিসটা নিয়ে গবেষণা করছি, বিভিন্ন সূত্রের প্রয়োগ আমরা আলোচনা করে থাকি। তো কি ছিল সেই সূত্রটা? তোমরা জানো যে গ্যালিলিওর বাড়ি ছিল ইটালির পিসা নগরীতে একটা হেলানো টাওয়ার ছিল। একদিন উনি সেখানে হাওয়া খাওয়ার জন্য উঠেছিল, সেই টাওয়ারে উঠে হঠাৎ করে ওনার কি মনে হলো, সেখান থেকে একটা পাথরের টুকরা এবং একটি কাগজের টুকরা ফেলে দিলেন। তো উনি দেখলেন যে পাথরের টুকরাটা সোজা নিচে পড়ে যাচ্ছে খুব দ্রুত এবং কাগজের টুকরা ধীরে ধীরে দুলতে দুলতে পড়ছে। তো ওনার মনে হলো যে কি ব্যাপার, যে কাগজের টুকরাটা এরকম আস্তে আস্তে পড়ছে আর পাথরের টুকরাটা অনেক জোরে জোরে পড়ছে কেন? উনি সঙ্গে সঙ্গে ওনার ল্যাবে চলে আসলেন এবং ল্যাবে এসে উনি একটা পাইপ দিলেন, কাচের পাইপ, সেখান থেকে সিরিঞ্জ দিয়ে সবটুকু বাতাস বের করে দিলেন এবং সেই পাথরের টুকরা এবং কাগজের টুকরা তিনি একসাথে ফেললেন এবং দেখলেন যে দুজনে একই সাথে মাটিতে পড়ছে, অর্থাৎ নিচে পড়ছে। তার মানে এখান থেকে উনি বুঝতে পারলেন যে বাতাসের বাধা না থাকলে একই উচ্চতা থেকে বস্তু বিনা বাধায় যদি পড়তে থাকে তাহলে সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে এবং তিনি সূত্র প্রদান করলেন, যে এই সূত্রকে বলা হয় পড়ন্ত বস্তুর সূত্র। তো উনি মূলত 3টি সূত্র প্রয়োগ করেছিলেন আমাদের সামনে। আমরা একটু চিত্র দিয়ে সেগুলো একটু বোঝার চেষ্টা করব। ধরি এ বিন্দুতে একটি বস্তু আছে, তো এই বস্তুটাকে ফেলে দেওয়া হলো, সে এই দূরত্ব অতিক্রম করে বি বিন্দুতে পৌঁছালো। একইভাবে আরেকটা বস্তু আমরা নিই, এখানে একটা বড় বস্তু নিলাম, এ ড্যাশ নিয়ে নিলাম, সে বস্তুটাকে আমরা ফেলে দিলাম, সে এখানে এসে পড়লো, এবং সেই বস্তুটা হচ্ছে আমাদের সে অতিক্রম করলো, সে এইচ দূরত্ব অতিক্রম করলো। একইভাবে খুবই ছোট একটা বস্তু নেওয়া হলো, এ ডাবল ড্যাশ, সেই বস্তুটাও ফেলে দেওয়া হলো, সে এইচ থ্রি দূরত্ব অতিক্রম করে এই বিন্দুতে পৌঁছালো। অর্থাৎ একই উচ্চতা থেকেই 3টা বস্তু আমরা ফেলছি, বিনা বাধায় ফেলা হচ্ছে, বাতাসে কোনো বাধা থাকবে না, অভিকর্ষ বল ছাড়া অন্য কোনো বল কাজ করবে না। এই অবস্থায় হবে H1 ইকুয়াল H2 ইকুয়াল H3, অর্থাৎ একই উচ্চতা থেকে বিনা বাধায়
পড়ন্ত সকল বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে। এটাই ছিল প্রথম সূত্রের বিবৃতি এবং এই চিত্রসহ ব্যাখ্যা। দ্বিতীয় সূত্রে উনি বলেছিলেন যে স্টেটমেন্টটা, সেখানে বলেছিলেন যে একটি বস্তু যদি আমরা ফেলে দিই তাহলে এখানে যদি স্থির আদিবেগ কত, আদিবেগ হচ্ছে আমাদের 0, আর বস্তু যখন পড়বে তখন একটা বেগ প্রাপ্ত হবে এবং পড়তে একটা টাইম লাগবে। উনি বলেছিলেন যে ওই বেগ সময়ের সমানুপাতিক, অর্থাৎ একই উচ্চতা থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তুর বেগ সময়ের সমানুপাতিক, সময় যত বাড়বে বেগ তত বাড়বে। এই সূত্রটা দিয়েছিলেন, তা আমরা পেয়ে গেলাম সেখান থেকে ইকুয়েশন ভি সমানুপাতিক টি। এরপরে উনি আরেকটি সূত্র দিয়েছিলেন যেটাকে তৃতীয় সূত্র বলা হয়। সেই সূত্রে বলা ছিল যে এই যে অতিক্রান্ত দূরত্বটা যে এইচ অতিক্রম করলো সেটা সময়ের বর্গের সমানুপাতিক। আমি স্টেটমেন্টটা বলছি যে একই উচ্চতা থেকে বিনা বাধায় পড়ন্ত এবং স্থির অবস্থান থেকে, আবার একটা পয়েন্ট অ্যাড করে নিচ্ছি আমরা, যে স্থির অবস্থান থেকে এবং একই উচ্চতা থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু কর্তৃক অতিক্রান্ত দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক। এই ছিল আমাদের বিবৃতি এবং ব্যাখ্যা। এখান থেকে আমরা কিছু সমীকরণ পেয়ে যাব, যেমন এখান থেকে একটা সমীকরণ পাবো v1/v2 সমান t1/t2। এই সূত্র দিয়ে আমাদের ম্যাথ বা এমসিকিউ করার প্রয়োজন হতে পারে। এখান থেকে একটা ইকুয়েশন পাবো h1/h2 ইকুয়াল t1² / t2²। এই হচ্ছে পড়ন্ত বস্তুর সূত্র। এছাড়া আমাদের যে গতির সমীকরণগুলো আছে সেগুলোকে আমরা পড়ন্ত বস্তুর সাথে নিয়ে যেতে পারি। যেমন আমরা জানি যে h ইকুয়াল ut, অর্থাৎ v0t প্লাস হাফ at², আমরা এখানে অভিকর্ষ ত্বরণ দিয়ে দেবো gt²। এটা হচ্ছে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে, কিন্তু এই বস্তুটা যদি আমরা উঠাই তাহলে নেগেটিভ হয়ে যায়, অর্থাৎ এটা আমরা বলতে পারি v² সমান v0² প্লাস মাইনাস 2gh। অথবা তম সেকেন্ডের ক্ষেত্রে আমরা বলতে পারবো hth ইকুয়াল v0 প্লাস হাফ g 2t মাইনাস 1, একটা সূত্র। এবং সহজ একটা সূত্র v ইকুয়াল v0 প্লাস মাইনাস gt, প্লাস হচ্ছে কোনো পড়ন্ত বস্তুর ক্ষেত্রে, এবং যখন আমরা অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করব তখন আমরা মাইনাস দিয়ে দেব। এই হচ্ছে আমাদের পড়ন্ত বস্তুর সমীকরণগুলো। কিছু বিশেষ ক্ষেত্র আমরা চিন্তা করব, করে আরও কিছু ফর্মুলা আমরা পেয়ে যাব। যেমন যদি আমরা চিন্তা করি যে একটা বস্তু সর্বাধিক কত উচ্চতায় ওঠে এবং ওঠার সময়কাল কত, তাহলে একটা বস্তুকে যদি আমি নিক্ষেপ করি, এখান থেকে নিক্ষেপ করি, তাহলে আমি v0 মাইনাস জিটি আমি নিক্ষেপ করলাম বস্তুটাকে। তা আমি দেখব যে সর্বাধিক উচ্চতায় ওঠার সময় কতটুকু। আমাদের এখান থেকে নিক্ষেপ করলে শেষ বেগ হয়ে যায় 0, তাহলে v0 মাইনাস জি টি ম্যাক্স। তাহলে এখান থেকে টি ম্যাক্স সমান পাবো আমরা v0/g। একটা বস্তু উঠতে যে টাইম লাগে পড়তেও সেই একই টাইম লাগে। এটাকে আমরা যেমন উত্থানকাল বলতে পারবো, এটাকে পতনকাল বলতে পারবো। পতনকাল t ড্যাশ ইকুয়াল v0/g। এবং একটা জিনিস খেয়াল করো যে একটা বস্তুকে আমি নিক্ষেপ করছি উপরের দিকে, উত্থানকাল, পড়ছে পতনকাল, তাহলে এই উত্থানকাল এবং পতনকালের টোটাল সময়টা কিন্তু সে শূন্যে বিচরণ করছে, যাকে বলা হয় বিচরণকাল। তার ইকুয়েশন যেহেতু দুইটার যোগফল, আমরা লিখতে পারবো 2v0/g। এটা একটা ইকুয়েশন পাচ্ছি বিশেষ ক্ষেত্রে। এবং আরেকটা জিনিস, যেহেতু সর্বাধিক উচ্চতায় উঠতে টাইম লাগছে টি ম্যাক্স, তাহলে সেই জায়গায় বস্তু সর্বাধিক উচ্চতাটা কতটুকু আমরা একটু খেয়াল করি। এখানে একটা ইকুয়েশনের কাজ করি। আমরা জানি v² সমান v0² মাইনাস 2gh। তো একটু খেয়াল করো, যখন সর্বাধিক উচ্চতায় উঠবে তখন বেগ কিন্তু 0, তাহলে এখান থেকে পাচ্ছি v0 আর 2gh-টাকে আমরা লিখলাম এভাবে। তাহলে এই সমান কি পাচ্ছি আমরা v0²/2g। এটা হচ্ছে সর্বাধিক উচ্চতায় ওঠার সমীকরণ। তাহলে অনেকগুলো সমীকরণ আমরা পেয়ে গেলাম পড়ন্ত বস্তু সম্পর্কে এবং ইন ডিটেলসে জেনে ফেললাম। পরবর্তী ক্লাসে আমরা পড়ন্ত বস্তু সম্পর্কে বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান করব। আশা করি এই ক্লাসটা তোমাদের অনেক উপকারে আসবে। ধন্যবাদ।